হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন আরো একটি ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে সকালে ব্লগটি রান্নাঘর থেকেই শুরু করছি। তো রান্নাঘরে ঘুম থেকে উঠেই চলে এসেছি, আর সকালের জন্য নাস্তা তো তৈরি করতেই হবে। আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছি আজকে কয়েকদিন যাবত, কারণ যেহেতু ছুটি, সকলেরই ছুটি, এত সকালে উঠে কোনো লাভ নেই। তো একেবারেই পুরোপুরিভাবে সকালে ঘুমটা কমপ্লিট করে তারপরে আস্তে ধীরে ঘুম থেকে উঠি। উঠেই তো সর্বপ্রথম নাস্তা বানানো কাজে শুরু করে দিই। আর সকালবেলা যদি খুব সকালে উঠি তাহলে সকালের ঘরে যে কাজগুলো থাকে সেগুলো করে তারপর আস্তে ধীরে নাস্তা তৈরি করি। কিন্তু যখন নাকি অনেক দেরিতে ঘুম থেকে উঠি তখন কিন্তু একেবারেই আর অন্যান্য কাজগুলো করা যায় না। শুধু নাস্তার কাজটাই প্রথম সারতে হয়। বাচ্চাদের ঘরে বাচ্চারা এত দেরি করে ঘুম থেকে উঠে তো আবার দেরি করে নাস্তা করতে পারবে না। তো ওরা ঘুম থেকে ওঠার ১ ঘন্টার মধ্যেই নাস্তাটা যাতে ওরা পেয়ে যায় সেই ব্যবস্থাই করতে হয়। আর কোরবানির ঈদ আসলে তো কোনো কথাই নেই, কারণ কোরবানির ঈদে কিন্তু আমাদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায়, কারণ একের পর এক ঝামেলা থাকে। আর রান্নাঘরের অবস্থা পরে দেখাবো, কারণ রান্নাঘর অনেক তেল তেল চর্বি দিয়ে পুরো রান্নাঘরে আমার ভরে আছে। এত নোংরা যে দেখানোও যাচ্ছে না, যে কি বলবো, যে এটা বলার মতো না যে এত নোংরা হয়ে আছে। তো প্রতিদিনই তো পরিষ্কার করছি, তারপরেও একেবারেই তেল চর্বি দিয়ে পুরো রান্নাঘর ভরে আছে। তো আজকে ভাবছি একেবারে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করব। তো আগে সবার আগে নাস্তা করি, ঘরের টুকিটাকি কাজ করব, তারপরে রান্নাঘরের কাজ করব। তো আজকে দুপুরে যেহেতু রান্না করব না, তো আমার বোনের বাসায় যাব সবাই। তো সেই কারণে আজকে রান্নাঘর পরিষ্কার করেই সময়টা পার করে দিতে হবে। তো এই তো এখন নাস্তা তৈরি হয়ে গিয়েছে, আর বাচ্চারাও ফ্রেশ হয়ে এসেছে, ওদেরকে নাস্তা দিয়ে দেব। আর বাচ্চারা কিন্তু সকালে এমনি তো নাস্তা তেমন একটা খেতে চায় না, আর আমার মেয়ে তো মোটেও নাস্তা খেতে চায় না। শুধু আমি জোর করে একটু বসিয়ে দিই, আর আমার সামনে বসে একটু টুকিটাকি যা মুখে দেয় তাতেই আমি খুশি। আর এই তো এখন সবাইকে নাস্তা খাইয়ে ঘরের কাজগুলোকেও সেরে নেব। আর অফ ক্যামেরাতে কিন্তু আজকে আমি ঘরের ম্যাক্সিমাম কাজ সেরে ফেলেছি, কারণ আমার কিন্তু হাতে একটুও সময় ছিল না। যেহেতু দুপুরে রান্না করব না, তো দুপুরের আগে আমার রান্নাঘর পুরোপুরি পরিষ্কার করতে হবে। শুধু বিছানাটাই আমি ঝাড়ছিলাম, আর বাকি কাজগুলোও করেছি, কিন্তু অফ ক্যামেরাতে একেবারে অল্প সময়ের মধ্যে করে শেষ করতে হয়েছে। কারণ রান্নাঘরের দিকে আমি মোটেও তাকাতে পারছিলাম, শুধু ভাবছিলাম যে কখন রান্নাঘরে গিয়ে এই পাহাড় শেষ করতে হবে, কারণ রান্নাঘরে হাতও দিতে পারছিলাম না। আর এই তো আলহামদুলিল্লাহ, দেখেন আমার এই রান্নাঘরের অবস্থা। পুরো রান্নাঘরে একেবারে কোনো কিছু রাখার জায়গাও হচ্ছিল না। তো রান্নাঘরের সবকিছু আগে সরিয়ে তারপরে সব ধুতে হবে। তো আগে থালাবাটিগুলো যেগুলোতে একেবারে তেল চর্বি দিয়ে ভরে আছে সেগুলো একেবারে আমার পরিষ্কার করতে হবে। সেই কারণে চুলায় একটু গরম পানি দিয়ে দিয়েছি, কারণ এই তেল চর্বি কিন্তু গরম পানি ছাড়া মোটেও উঠবে না। তো আগে গরম পানি দিয়ে সব তেল চিটচিটে যে প্লেটগুলো ছিল সেগুলো সব তুলবো, তারপরে গিয়ে এগুলো সব মাজবো। আর এই তো এখন এই কড়াইগুলো, যেগুলো নাকি আমি তেমন একটা ব্যবহার করি না, মাঝে মাঝে যখন নাকি দেখি যে এগুলোই ব্যবহার করা ভালো, কারণ কুরবানির ঈদে কিন্তু প্রচুর পরিমাণে থালা বাটি সবকিছু নষ্ট হয়ে যায়। সেই কারণে এই কড়াইগুলোকে আমি কুরবানির ঈদে বা যখন নাকি দেখি যে একটু তেলের কাজ বেশি থাকে তখন এগুলো ব্যবহার করি বা নিচে নামাই। আর এই প্লেট বাটিগুলো আমরা যতই যাই দিয়ে ধুই না কেন, গরম পানি না লাগালে কিন্তু মোটেও এই চর্বি উঠবে না। তো আমি আগে এই তো মাজনটাকেও গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে এটা গরম থাকে, আর এই গরমের তাপে ওইগুলো সব পরিষ্কার হয়ে যায়। আর গরম পানি দিয়ে তো অলরেডি আমি প্লেটগুলো সব এই তো লেগে থাকা চর্বিগুলো উঠিয়ে নিচ্ছি। কারণ যতই যাই করি না কেন, যদি সবকিছু মাজার পর আবার ঠান্ডা পানি দিয়ে ধুতে যাই তাহলে কিন্তু আবার সে একই জমে যায়। বুঝি না যে এই কোরবানির ঈদের সময় যাই খাই না কেন সবকিছুতে মনে হয় যে হাত দিলেই মনে হয় তেল তেলে একটা ভাব থাকে। প্লেটগুলো, বিশেষ করে প্লেটগুলো অনেক বেশি নোংরা দেখা যায়। তো আগে এগুলোকে ভালোভাবে মেজে তারপর বেসিনটার যে তেলের দাগগুলো ছিল সেগুলোকেও ভালোভাবে মেজে নিচ্ছি, যাতে ধোয়ার সময় আর আমার প্লেট বাটিতে না লাগে। তো আসলে এই কাজগুলো কিন্তু একটু এক্সট্রাই সবসময়। আর রান্নাঘরের কাজগুলো যদি একটু পরিষ্কার করে না করা যায় তাহলে করেও কোনো লাভ নেই। রান্নাঘরে তো যেহেতু আমাদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটাতে হয় বা সারাক্ষণ রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো সেই কারণে রান্নাঘরে
যদি একটু এলোমেলো বা নোংরা থাকে তাহলে কিন্তু কাজ করে কোনো আরামই পাওয়া যায় না। আর এখন আবার আমি চুলায় গরম পানি দিয়েছি, কারণ এই দেখেন আমার চুলার অবস্থা, একেবারে পুরো চুলার দিকেও তাকানো যাচ্ছে না, হাতও দেওয়া যাচ্ছে না। তো এখন চুলাটা গরম পানি দিয়ে ভালোভাবে মেজে তারপর পরিষ্কার করতে হবে। তো একদিন শুধু কালকের ভেতরেই এই অবস্থা, রাতে একটু সবকিছু গরম করা হয়েছিল, এর মধ্যেই চুলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এখন আবার এগুলোকে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে, সবকিছু তুলতে হবে। আর এর আগের ব্লগে যেসব আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তারা হচ্ছেন রাফিয়া খান, সেলিনা আক্তার, তারুণ তিথি ব্লগ, মৌমিতা দত্ত, আরো অনেকেই করেছেন। আসলে আমার নামগুলো মনে রাখতে পারি না, এটাই। তো ধন্যবাদ আপুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পড়ে কিন্তু আসলেও আমার মন ভীষণ ভালো হয়ে যায়। মনে হয় যে আপনাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নাই, যে এত সুন্দরভাবে আপনারা কমেন্টস করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু রান্নাঘরটাকে বা এই তো আমার চুলাগুলোকে খুব সুন্দরভাবে মেজে একেবারে ঝকঝকে করে ফেলেছি, আর একেবারে পুরো তেল চর্বি যা যা লেগেছিল সবকিছু তুলে ফেলেছি। আর গরম পানি ব্যবহার করলে কিন্তু খুব সহজেই রান্নাঘরে যে তেল চর্বির যে দাগগুলো থাকে বা একটা চিটচিটে একটা ভাব থাকে, সেগুলো কিন্তু একেবারেই উঠে যায় আর অল্প সময়ে এগুলো পরিষ্কার হয়ে যায়। আর এখন এই তো চুলার শিকগুলোকে ধুয়ে নেব। আর আমার কাছে না চুলা পরিষ্কার করতে যতটা কষ্ট না লাগে তার চাইতে বেশি কষ্ট লাগে এই চুলার এই শিকগুলো পরিষ্কার করতে। আর বিশেষ করে এই চিকন শিকগুলো আমাকে একেবারে অবস্থা খারাপ করে ফেলে। তো এগুলো ধুতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থা একেবারে বেহাল হয়ে গিয়েছিল, কারণ হাত একেবারে আমি এত টাইট করে ধরতে হয়, আমি কিন্তু হাত একেবারে সোজা করতে পারছিলাম না, মনে হচ্ছিল যে আমার হাত বেঁকে যাচ্ছে। তো খুব কষ্ট করে এগুলোকে ধুতে হয়েছে। আমি এই হাতের অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছে, হাত ব্যথাও হয়ে গিয়েছে, এত খারাপ ভাবে যে চুলাগুলো এবারকার নষ্ট হয়েছে সেটা আর বলার মতো না। তো যাই হোক, অনেক কষ্ট করে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করছিলাম। আর আজকে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে আমার পুরো ১ ঘন্টা সময় লেগেছে। আর এখন প্রায় ১২টার মতো বেজে গিয়েছে। তো পুরো রান্নাঘর পরিষ্কার করে এখন আবার আমার নিজেকেও ক্লিন করতে হবে। কারণ শুধু রান্নাঘরেই পরিষ্কার করিনি, সাথে নিজেও নোংরা হয়ে গিয়েছি। এত বেশি সাবান বা গরম পানি এগুলোতে একেবারে পুরো শরীর মনে হয় যে ভিজে গিয়েছে রান্নাঘর পরিষ্কার করতে এসে। তো এখন গোসল করব, সেই কারণে এখন আবার একটু রান্নাঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো রান্নাঘর ঝাড়ু দিয়ে তারপরে এখন গোসল করতে চলে যাবো, আর বাচ্চাদেরকেও রেডি করাবো, যেহেতু বোনের বাসায় দুপুরবেলা যেতে হবে। তো এই তো ১টার ভিতর আবার ওদের বাসায়ও যেতে হবে, সেই কারণে ১২টার মধ্যেই ঘরের সমস্ত কাজ শেষ করে এখন ১ ঘন্টার মধ্যে আবার রেডি হয়ে আবার বাসায় যাব। তো বোনের বাসায় কিন্তু ততটাও দূরে না, আমাদের বাসা শুধু সিঁড়ি থেকে নামতে যতটুকু সময় লাগে ২-১ বাড়ি পরে আমার বোনের বাসা। তো তেমন একটা সময়ও লাগবে না, তারপরেও যেহেতু আপা দুপুরে খাওয়ার জন্য বলেছে সেই কারণে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর রান্নাঘর এমন একটা জায়গা, যে জায়গাটায় নাকি আমরা সবসময় কাজ করতেই থাকি, আর বিশেষ করে সবচাইতে বেশি কাজ আমাদের এখানেই করতে হয়। সেই কারণে এই ঘরটাকে একেবারে পরিষ্কার না রাখলে মোটেও ভালো লাগে না, নোংরা থাকলে নিজের কাছেই খারাপ। আর যে কেউ এসে যদি দেখে এই অবস্থা তাহলে তো আমাদের আর কোনো কথাই নেই, নোংরা ছাড়া তো কোনো কিছুই বলবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই তো ১ ঘন্টার মধ্যে কিন্তু পুরো রান্নাঘর একেবারে পরিষ্কার করে ফেলেছি। আর এই তো আলহামদুলিল্লাহ দেখেন পুরো চকচক করছে আমার রান্নাঘরটি। আর ঘরে গিয়ে আবার গোসল করে এখন ফ্রেশ হয়েছি, তো আপার বাসায় যাব। তো মেয়েকেও রেডি করাচ্ছিলাম, ছেলেও রেডি হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।